আজকের শান্ত সুন্দর ইউরোপের একটি দেশ, কিন্তু একসময় এই দেশই পৃথিবীর অর্ধেক মানচিত্র নিয়ন্ত্রণ করেছিল। দেশটির নাম পর্তুগাল। যখন পৃথিবীর মানুষ ভাবত সমুদ্রের শেষ নেই, তখন পর্তুগালের নাবিকরা সাহস করে অজানার পথে যাত্রা করেছিল। ভাস্কো দা গামা, প্রিন্স হেনরি দ্য নেভিগেটর, এই নামগুলো শুধু ইতিহাস নয়, বরং পুরো বিশ্বের ভাগ্য বদলে দেওয়া মানুষ। পর্তুগালের ছোট বন্দরের শহর থেকে শুরু হয়েছিল এমন এক সাম্রাজ্য যার প্রভাব পড়েছিল ভারত, আফ্রিকা, ব্রাজিল, এমনকি এশিয়ার গভীরেও। কিন্তু প্রশ্ন হলো, কিভাবে এত শক্তিশালী সাম্রাজ্য ধ্বংস হয়ে গেল? কেন আজ পর্তুগাল আর আগের মতো শক্তিশালী নয়? আজকের ভিডিওতে আমরা জানব একটি ছোট দেশের বিশাল সাম্রাজ্য পতন আর আধুনিক পর্তুগালের অবিশ্বাস্য গল্প। ইউরোপের পশ্চিম প্রান্তে আটলান্টিক মহাসাগরের ঢেউয়ের পাশে দাঁড়িয়ে আছে এক প্রাচীন দেশ পর্তুগাল, যেন ইউরোপের শেষ প্রান্তে দাঁড়িয়ে থাকা এক নীরব প্রহরী, যে শতাব্দীর পর শতাব্দী ধরে সমুদ্রের দিকে তাকিয়ে আছে। পর্তুগাল অবস্থিত ইবেরিয়ান উপদ্বীপে। এর আয়তন 92,203 বর্গ কিলোমিটার। আয়তনে এটি বাংলাদেশের চেয়ে 1.5 গুণ ছোট। এর পূর্ব ও উত্তর সীমান্তে স্পেন আর পশ্চিম ও দক্ষিণে বিশাল আটলান্টিক মহাসাগর। এই ভৌগোলিক অবস্থানই পর্তুগালকে ইতিহাসের অন্যতম মহান সমুদ্রযাত্রার জাতিতে পরিণত করেছে। দেশটির ভূখণ্ড মূলত 3 ভাগে বিভক্ত: 1. উত্তরের পাহাড়ি অঞ্চল, 2. মধ্যাঞ্চলের নদী ও সমভূমি, এবং 3. দক্ষিণের উষ্ণ উপকূলীয় অঞ্চল। উত্তর পর্তুগাল পাহাড় ও উপত্যকায় ভরা। এখানে রয়েছে গ্রানাইট পাহাড়, গভীর বন আর ছোট ছোট নদী। এই অঞ্চল তুলনামূলক শীতল এবং বৃষ্টিপ্রবণ। এখানকার ভূমি কঠিন হলেও মানুষের জীবনযাত্রা দৃঢ় ও সংগ্রামী। মধ্য পর্তুগালে প্রবাহিত হচ্ছে দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ নদী তেজো। এই নদী শুধু পানি নয়, সভ্যতা ও অর্থনীতির স্রোত বয়ে এনেছে। নদীর তীরেই গড়ে উঠেছে রাজধানী লিসবন, যা পর্তুগালের হৃদয়। দক্ষিণ পর্তুগাল সম্পূর্ণ ভিন্ন রূপ ধারণ করেছে। এখানে রয়েছে বিখ্যাত আলগারভ উপকূল, যেখানে সোনালী সৈকত, উষ্ণ হ্রদ আর নীল সমুদ্র একসঙ্গে মিশে গেছে। এই অঞ্চল পর্যটনের জন্য বিশ্বের অন্যতম আকর্ষণীয় স্থান। পর্তুগালের ভূগোলের আরেকটি বিশেষ দিক হল এর দ্বীপ অঞ্চল। আজোরেস ও মাদেইরা, এই দ্বীপগুলো আটলান্টিকের বুকে আগ্নেয়গিরির ওপর গড়ে উঠেছে। সবুজ পাহাড়, আগ্নেয় হ্রদ আর মেঘে ঢাকা উপত্যকা, এই দ্বীপগুলো যেন প্রকৃতির এক আলাদা রাজ্য। পর্তুগাল ভূমিকম্পপ্রবণ অঞ্চল হিসেবেও পরিচিত। 1755 সালের ভয়াবহ লিসবন ভূমিকম্প দেশটির ভূগোল ও ইতিহাস দুটোই বদলে দিয়েছিল। সমুদ্র ঘেরা অবস্থানের কারণে পর্তুগালের জলবায়ু মেডিটেরেনিয়ান। এখানে গ্রীষ্ম উষ্ণ ও শুষ্ক, আর শীত তুলনামূলক মৃদু ও বৃষ্টিপ্রবণ। পর্তুগালের ভূগোল শুধু পাহাড় আর সমুদ্রের গল্প নয়, এটি এক জাতির সাহস, সমুদ্রপ্রেম আর অভিযাত্রার ইতিহাসের ভিত্তি। পর্তুগালের ইতিহাস শুরু হয় অনেক আগে, যখন এই ভূখণ্ডে বসবাস করত প্রাচীন আইবেরিয়ান জাতিগোষ্ঠী। খ্রিস্টপূর্ব যুগে এই অঞ্চলে আসে রোমানরা। রোমান সাম্রাজ্য পর্তুগালের ভূমিকে নিজেদের প্রদেশে পরিণত করে। তারা নির্মাণ করে রাস্তা, সেতু ও শহর, যার ছাপ আজও পর্তুগালের ইতিহাসে দৃশ্যমান। রোমানদের পতনের পর আসে জার্মানিক গোত্র। তারপর 8ম শতাব্দীতে উত্তর আফ্রিকা থেকে
মুসলিম মুররা দখল করে এই অঞ্চল। মুরদের শাসনে পর্তুগালে গড়ে ওঠে উন্নত সভ্যতা। বিজ্ঞান, স্থাপত্য ও কৃষিতে আসে নতুন বিপ্লব। 11শো শতাব্দীতে শুরু হয় খ্রিস্টান রাজাদের পুনর্দখল যুদ্ধ, যাকে বলা হয় রিকনকুইস্তা। 1143 সালে পর্তুগাল স্বাধীন রাজ্য হিসেবে আত্মপ্রকাশ করে। প্রথম রাজা হন আফনসো হেনরিকেস। এই মুহূর্ত থেকেই শুরু হয় পর্তুগালের আলাদা জাতিসত্তার যাত্রা। 15শো শতাব্দীতে পর্তুগাল ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়ে প্রবেশ করে। এই সময় শুরু হয় আবিষ্কারের যুগ। রাজপুত্র প্রিন্স হেনরি দ্য নেভিগেটর সমুদ্র অভিযানে উৎসাহ দেন। তার নেতৃত্বে পর্তুগিজ নাবিকরা একে একে অজানা সমুদ্র পাড়ি দিতে থাকে। 1498 সালে ভাস্কো দা গামা ভারত পৌঁছান। এই অভিযান পর্তুগালকে বিশ্ব বাণিজ্যের কেন্দ্রে নিয়ে আসে। পর্তুগিজরা আফ্রিকা, এশিয়া ও দক্ষিণ আমেরিকায় উপনিবেশ গড়ে তোলে। ব্রাজিল, গোয়া, ম্যাকাও, মোজাম্বিক সবই ছিল পর্তুগালের সাম্রাজ্যের অংশ। একসময় বলা হতো পর্তুগালের সূর্য কখনো অস্ত যায় না। কিন্তু শক্তির সঙ্গে আসে সংকট। 16 শতাব্দীতে পর্তুগাল স্পেনের অধীনে চলে যায়। পরবর্তীতে সাম্রাজ্য দুর্বল হতে থাকে। 1755 সালের ভয়াবহ লিসবন ভূমিকম্প দেশটিকে ধ্বংসস্তূপে পরিণত করে। এই বিপর্যয় পর্তুগালের শক্তিকে আরও দুর্বল করে দেয়। 19 শতাব্দীতে পর্তুগাল রাজতন্ত্র থেকে ধীরে ধীরে প্রজাতন্ত্রে রূপান্তরিত হয়। 1910 সালে রাজতন্ত্রের পতন ঘটে। 20 শতাব্দীতে দেশটি দীর্ঘ সময় স্বৈরশাসনের অধীনে ছিল। 1974 সালে ঘটে ঐতিহাসিক কার্নেশন বিপ্লব। এই বিপ্লব পর্তুগালে গণতন্ত্র ফিরিয়ে আনে। পরবর্তীতে পর্তুগাল ইউরোপীয় ইউনিয়নের সদস্য হয় এবং একটি আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত হয়। পর্তুগালের ইতিহাস শুধু যুদ্ধ আর উপনিবেশের গল্প নয়, এটি এক ছোট জাতির বড় স্বপ্নের গল্প। যে জাতি সমুদ্রকে সঙ্গী করে পৃথিবীর মানচিত্র বদলে দিয়েছিল। আজ পর্তুগাল আর সাম্রাজ্যের দেশ নয়, কিন্তু ইতিহাসে তার নাম লেখা আছে স্বর্ণাক্ষরে। পর্তুগালের ভূখণ্ড ছোট হলেও এই দেশের মানুষের ইতিহাস, সংস্কৃতি আর পরিচয় অনেক গভীর। আজ পর্তুগালের জনসংখ্যা প্রায় 1 কোটির একটু বেশি। এই মানুষগুলোই গড়ে তুলেছে সমুদ্রযাত্রা, উপনিবেশ আর সংস্কৃতির এক অনন্য সভ্যতা। পর্তুগালের জনগণের বড় অংশ হল পর্তুগিজ জাতিগোষ্ঠী। তাদের ভাষা পর্তুগিজ, যা আজ শুধু ইউরোপেই নয়, ব্রাজিল, আফ্রিকা ও এশিয়ার বহু দেশে প্রচলিত। কিন্তু পর্তুগাল শুধু এক জাতির দেশ নয়। দীর্ঘ উপনিবেশিক ইতিহাসের কারণে এখানে বসবাস করে আফ্রিকা, ব্রাজিল ও এশিয়া থেকে আগত মানুষও। অ্যাঙ্গোলা, মোজাম্বিক, কেপ ভার্দে, ব্রাজিল এই দেশগুলো থেকে আসা অভিবাসীরা পর্তুগালের সমাজকে করেছে বহু সাংস্কৃতিক। পর্তুগালের জনসংখ্যার একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল বয়স্ক মানুষের সংখ্যা বেশি। কম জন্মহার এবং তরুণদের বিদেশে চলে যাওয়ার কারণে দেশটি ধীরে ধীরে জনসংখ্যা সংকটের মুখে পড়ছে। অন্যদিকে শহরগুলোতে জনসংখ্যা বেশি। লিসবন, পোর্তো ও ব্রাগা এই শহরগুলোতে আধুনিক জীবনযাত্রা ও অর্থনৈতিক সুযোগ মানুষকে আকর্ষণ করছে। গ্রামাঞ্চলে জনসংখ্যা তুলনামূলক কম। পর্তুগালের মানুষ সাধারণত শান্ত, বন্ধুসুলভ এবং সংস্কৃতিপ্রেমী। তারা সঙ্গীত, ফুটবল আর সমুদ্রকে ভালোবাসে। বিশ্ববিখ্যাত ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদো শুধু একজন খেলোয়াড় নন, তিনি পর্তুগালের জাতীয় গর্বের প্রতীক। আজকের পর্তুগাল এমন একটি দেশ যেখানে প্রাচীন ইউরোপীয় ঐতিহ্য আর আধুনিক বৈশ্বিক সংস্কৃতি
একসঙ্গে মিশে গেছে। পর্তুগালের ভূখণ্ড ছোট, কিন্তু অর্থনৈতিক গল্প বড়। একসময় পর্তুগালের শক্তি ছিল সমুদ্র আর বাণিজ্য। সমুদ্রপথে আফ্রিকা, এশিয়া ও আমেরিকার সঙ্গে ব্যবসা করে এই দেশ গড়ে তুলেছিল বিশাল সাম্রাজ্য। কিন্তু সাম্রাজ্যের পতনের পর পর্তুগালকে নতুন করে নিজের অর্থনীতি গড়তে হয়েছে। আজকের পর্তুগাল একটি মধ্যম আয়ের উন্নত ইউরোপীয় অর্থনীতি। দেশটির অর্থনীতির মূল চালিকা শক্তি তিনটি: শিল্প, পরিষেবা এবং পর্যটন। পর্তুগালে উন্নত শিল্প খাত রয়েছে। এখানে উৎপাদিত হয় টেক্সটাইল, জুতা, সিরামিক, কাগজ, গাড়ির যন্ত্রাংশ ও ইলেকট্রনিক্স। বিশেষ করে পর্তুগালের কর্ক শিল্প বিশ্ববিখ্যাত। বিশ্বের সবচেয়ে বেশি কর্ক উৎপাদনকারী দেশ হল পর্তুগাল। পর্তুগালের দক্ষিণাঞ্চলে বিস্তৃত কৃষিজমি রয়েছে। এখানে উৎপাদিত হয় অলিভ, আঙ্গুর, গম, কমলা ও বিভিন্ন ফল। পর্তুগাল ইউরোপের অন্যতম বড় মাছ ও সামুদ্রিক খাদ্য ভোক্তা ও রপ্তানিকারক দেশ। পর্তুগালের অর্থনীতিতে সবচেয়ে দ্রুত বেড়ে ওঠা খাত হল পর্যটন। লিসবন, পোর্তো, আলগারভ সৈকত, ঐতিহাসিক দুর্গ, প্রতি বছর কোটি পর্যটক আসে এখানে। পর্যটন শুধু সৌন্দর্যের কারণে নয়, বরং এটি পর্তুগালের অর্থনীতির অন্যতম প্রধান আয়ের উৎস। পর্তুগাল ইউরোপীয় ইউনিয়নের সদস্য হওয়ার পর দেশটির অর্থনীতি নতুন গতি পায়। ইউরোপীয় ইউনিয়ন থেকে পাওয়া বিনিয়োগ ও উন্নয়ন প্রকল্প পর্তুগালের অবকাঠামো ও শিল্পকে শক্তিশালী করেছে। তবে পর্তুগালের অর্থনীতি পুরোপুরি নিখুঁত নয়। দেশটি এখনও বেকারত্ব, ঋণ ও কম উৎপাদনশীলতার সমস্যায় ভুগছে বিভিন্ন সময়ে। কিন্তু সংকটের মধ্যেও পর্তুগাল প্রমাণ করেছে ছোট দেশ হয়েও সঠিক পরিকল্পনা ও স্থিতিশীল নীতির মাধ্যমে একটি শক্তিশালী অর্থনীতি গড়ে তোলা সম্ভব। এক সময় পর্তুগাল ছিল রাজাদের দেশ। শত শত বছর ধরে রাজতন্ত্র শাসন করেছে এই ভূখণ্ড। রাজারা ছিলেন সর্বময় ক্ষমতার অধিকারী, আর সাধারণ মানুষ ছিল শাসনের অধীন। 1910 সালে ইতিহাস বদলে যায়। এক বিপ্লবের মাধ্যমে পর্তুগালের রাজতন্ত্রের পতন ঘটে এবং দেশটি প্রজাতন্ত্রে পরিণত হয়। কিন্তু শান্তি দীর্ঘস্থায়ী হয়নি। রাজনৈতিক অস্থিরতা ও অর্থনৈতিক সংকট দেশটিকে আবার স্বৈরশাসনের দিকে ঠেলে দেয়। 1933 সালে ক্ষমতায় আসেন অ্যান্তোনিও দে অলিভেইরা সালাজার। তিনি প্রতিষ্ঠা করেন কঠোর স্বৈরশাসন, যাকে বলা হয় এস্তাদো নোভো। প্রায় 40 বছর ধরে পর্তুগাল ছিল সেনা ও স্বৈরশাসনের অধীনে। মত প্রকাশের স্বাধীনতা ছিল সীমিত, বিরোধী কণ্ঠ ছিল দমন করা। 1974 সালের 25শে এপ্রিল পর্তুগালের ইতিহাসে এক অবিস্মরণীয় দিন। সেনাবাহিনীর তরুণ অফিসাররা স্বৈরশাসনের বিরুদ্ধে বিদ্রোহ করে। জনগণ তাদের সমর্থন জানায়। রাস্তায় মানুষ সৈন্যদের বন্দুকে ফুল গুজে দেয়। সেই ফুল ছিল কার্নেশন। এই কারণেই এই বিপ্লব ইতিহাসে পরিচিত হয় কার্নেশন বিপ্লব নামে। রক্তপাত ছাড়াই পতন ঘটে স্বৈরশাসনের। পর্তুগাল ফিরে পায় গণতন্ত্র। কার্নেশন বিপ্লবের পর পর্তুগাল একটি আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত হয়। আজ পর্তুগাল একটি সাংবিধানিক গণতন্ত্র। এখানে রাষ্ট্রপতি রাষ্ট্রের প্রধান, আর প্রধানমন্ত্রী সরকারের প্রধান। দেশটিতে বহুদলীয় ব্যবস্থা রয়েছে। প্রধান রাজনৈতিক দলগুলো হলো সোশ্যালিস্ট পার্টি, সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি ও অন্যান্য দল। পর্তুগাল ইউরোপীয় ইউনিয়নের সদস্য। ইউরোপীয় ইউনিয়ন ও ন্যাটোর অংশ হিসেবে দেশটি ইউরোপীয় রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পর্তুগালের রাজনীতি শুধু ক্ষমতার ইতিহাস নয়, এটি একটি জাতির
স্বাধীনতার আকাঙ্ক্ষার গল্প। একসময় যেখানে ছিল রাজাদের শাসন, আজ সেখানে মানুষের ভোটই রাষ্ট্রের ভবিষ্যৎ নির্ধারণ করে। পর্তুগাল প্রমাণ করেছে গণতন্ত্র শুধু একটি ব্যবস্থা নয়, এটি মানুষের অধিকার ও মর্যাদার প্রতীক। পৃথিবীর প্রায় প্রতিটি দেশ নিয়ে আমাদের এই চ্যানেলে বিস্তারিত ভিডিও তৈরি করা রয়েছে। আপনারা অবশ্যই চ্যানেলটি ঘুরে দেখুন।